একজন সৈনিকের বয়স সর্বনিম্ন কত হতে পারে? 10, 12 কিংবা 16। তবে আজ তোমরা এমন একজনকে দেখতে পাবে যে মাত্র 6 বছর বয়সে যুদ্ধের ময়দানে নিজের বীরত্ব দেখিয়েছিল। কি অবাক হচ্ছ? হ্যাঁ, ঠিকই শুনেছ। এই 6 বছরের পিচ্চি ছেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে বড়দের সাথে যুদ্ধ চালিয়ে গেছে তা জানলে তুমি রীতিমতো অবাক হয়ে যাবে। আজ তোমাদের সেই কাহিনী জানাতে হাজির হয়ে গেলাম সোলজার বয় নামের অসাধারণ একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা সিরোজা নামের এক রাশিয়ান বালককে দেখতে পাই। সিরোজা তার মা আর ভাই পিটারের সাথে রাশিয়ার একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করে। মুভির প্রথম সিনে আমরা তার মা এবং পিটারকে মাছ ধরতে দেখি, আর সিরোজা তখন ঝিলের পাশে একটা গাছের উপরে বসেছিল। গাছের উপর থেকে সে তার মাকে বারবার ডাকতে থাকে। তখন তার মা তাকে চুপ থাকতে বলে, কারণ তার চিৎকারে মাছ ধরতে সমস্যা হচ্ছিল। এরই মধ্যে হঠাৎ সিরোজা তার মাথার উপর দিয়ে একটা জার্মান প্লেনকে উড়ে যেতে দেখে, কারণ সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, যখন জার্মানিরা রাশিয়ার উপরে হামলা করছিল। এই জার্মানিদের একটা প্লেন তাদের মাথার উপরে চক্কর দিতে থাকে। তখনই সিরোজার মা তার ভাই পিটারকে নিয়ে দ্রুত লুকিয়ে পড়ে। এর সাথে সিরোজাকেও সে লুকিয়ে পড়তে বলে, কারণ জার্মানিরা তাদেরকে দেখতে পেলেই মেরে ফেলবে। কিন্তু সিরোজা তাতে ভয় না পেয়ে তার গুলতি হাতে তুলে নেয়। এরপর সে তার মাথার উপরে থাকা বিমানটির দিকে গুলতি দিয়ে একটা পাথর ছুঁড়ে মারে, আর সেই পাথর গিয়ে প্লেনটাও হিট হয়ে বিধ্বস্ত হয়ে যায়। তবে এবার আমরা বুঝতে পারি যে এই সব কিছু আসলে ছিল একটা স্বপ্ন। সিরোজা এতক্ষণ তার বাড়িতে নিজের বিছানায় ঘুমিয়ে এই স্বপ্ন দেখছিল। ঠিক তখনই ভীষণ তাড়াহুড়ো করে তার বাড়িতে ঢোকে প্রতিবেশী আন্টি আনিশা। সিরোজা তার কাছে জানতে চায় যে তার মা এবং পিটার কোথায়। তখন আনিশা তাকে বলে তারা অনেক দূরে চলে গেছে, সেখান থেকে আর তারা কখনোই ফিরবে না। কিন্তু ছোট্ট সিরোজা তবুও তার মায়ের কাছে যেতে চায়। তখন আনিশা বাধ্য হয়ে তাকে বলে যে তার মা এবং ভাইকে জার্মানরা মেরে ফেলেছে। এখন তারা যদি তাকে খুঁজে পায় তাহলে তাকেও মেরে ফেলবে। এর জন্য সে তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু জার্মানরা ততক্ষণে তার ঘরের খুব কাছে এসে পড়েছিল। তাই আর উপায় না পেয়ে আনিশা তাকে পিছনের জানলা দিয়ে বাইরে বের করে দেয়। আর সিরোজাও নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়াতে থাকে। এভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর সে নিরাপদ দূরত্বে সরে আসে। তখন তার পিছনে পুরো গ্রাম দাউ দাউ করে জ্বলছিল। জার্মানরা তার বাড়ি সহ গ্রামের সবকিছু জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। এক নিমিষেই ছোট্ট সিরোজা যেন তার পুরো পৃথিবীটাকে হারিয়ে ফেলে। এরপরও সে মা ডাকতে ডাকতে একটা বনের ভিতরে ঢুকে যায়। কিন্তু সে তো আর জানে না যে তার মা আর কোনোদিন ফিরে আসবে না। মাকে খুঁজতে গিয়ে সে ওই বনের ভিতরে হারিয়ে যায়। আর এভাবেই তার একটা রাত বনের মধ্যেই কাটে। পরের দিন সকালে সিরোজার ঘুম ভাঙলে সে পানি খেতে চায়। ঠিক তখনই সে কিছু জার্মানি সৈন্যদের আসতে দেখে ভয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এতক্ষণে তার ছোট্ট মন বুঝে গেছে যে এই লোকগুলো তাকে পেলেও মেরে ফেলবে। তাই জার্মানিরা সেখান থেকে না যাওয়া অব্দি সে গাছের আড়ালেই বসে থাকে। কিন্তু এরই মাঝে তার সামনে হাজির হয় আর এক বড় বিপদ। গাছের উপর থেকে একটা বিষধর সাপ ক্রমাগত তার দিকে এগিয়ে আসতে থাকে। এই দৃশ্যে সে প্রচন্ড ভয় পেলেও তার মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। অবশেষে জার্মানিরা সেখান থেকে চলে গেলে সে দ্রুত গাছ থেকে নেমে আসে। এভাবেই মৃত্যুর খুব কাছাকাছি এসেও সে প্রাণে বেঁচে যায়। গাছ থেকে নেমে সে জার্মানিদের ফেলে যাওয়া একটা খাবারের ক্যান হাতে তুলে নেয়। আসলে গত রাত থেকে সে এখনো পর্যন্ত কিছুই খায়নি, তাই খাবারের ক্যানটাতে যা কিছু অবশিষ্ট ছিল তাই দিয়ে সে ক্ষুধা মেটায়। তারপর সে এবার বনের ভিতর দিয়ে হাঁটতে শুরু করে। কাদা মাটিতে ভরা স্যাঁতসেঁতে এই বনের মধ্য দিয়ে হাঁটতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। তার উপর হঠাৎ পিছনে প্রচন্ড শব্দে কয়েকটা বিস্ফোরণ হয়। জার্মানিরা এই বনের খুব কাছে ট্যাঙ্ক থেকে ফায়ারিং করছিল। প্রচন্ড শব্দে সেই ট্যাঙ্কের শেলগুলো তার আশেপাশে এসে পড়তে থাকে। আর তাতে সিরোজা ভাবে যে হয়তো তার পিছনে কেউ একজন আছে। তাই সে একটা লাঠি নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। এভাবেই কিছুক্ষণ গোলাগুলি থেমে গেলে সিরোজা বনের ভিতরে গিয়ে ঘুমিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেই বনের ভিতর দিয়ে যাচ্ছিল একটা রাশিয়ান সৈন্যদল। ভাগ্যক্রমে তারা সিরোজাকে মাটিতে শুয়ে থাকতে দেখে তাকে কোলে তুলে নেয়। এরপর তারা তাদের নিজেদের ক্যাম্পে নিয়ে আসে। তার গায়ে কিন্তু তখনও বেশ ছোটখাটো অনেক জখম ছিল। এমন ছোট্ট শিশুকে যুদ্ধের করুণ অবস্থার মুখোমুখি হতে দেখে সৈনিকদের কমান্ডার ভীষণ দুঃখ পায়। সে তৎক্ষণাৎ তার সৈনিকদেরকে সিরোজার দেখভাল করার আদেশ দেয়। তারপর কমান্ডার নিজেও তার সাথে পরিচিত হয়। সে তার নাম জিজ্ঞেস করায় সিরোজা তাকে নিজের নাম বলে। আর কমান্ডারও তখন বলে যে তার নাম হলো নিকোলাই সার্গেভিচ। কমান্ডার তার
কাছ থেকে জানতে চায় যে তার পরিবারের সবাই এখন কোথায় আছে। উত্তরে সিরোজা তার মা আর ভাইয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তখন কমান্ডার তার কান্না থামানোর জন্য তাকে সাহস দেয়, আর এরপর সবাই মিলে ক্ষুধার্ত সিরোজাকে খাওয়ানোর ব্যবস্থা করে। এরপর তাকে একটা হসপিটালে নিয়ে যাওয়া হলে সেই হসপিটালে কাতিয়া নামের এক নার্স তার দেখভাল করতে থাকে। কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বেশ ভাবও গড়ে ওঠে। কাতিয়ার কাছ থেকে সিরোজা জানতে পারে যে কমান্ডার একজন ওয়ার হিরো। তার বীরত্বের জন্য সে একটা ব্যাজ এবং স্পেশাল পিস্তলও পেয়েছে। এইখান থেকেই সিরোজার মনে জেগে ওঠে সেও তার মতন একজন কমান্ডার হবে। অন্যদিকে কমান্ডার এবং তার সোলজাররা তখন ক্যাম্পের বাইরে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে জার্মানরা তাদের উপর আক্রমণ করে বসে, আর তখনই কমান্ডারের নেতৃত্বে রাশিয়ানরা তাদের প্রতিরোধ করে। এভাবে ছোটখাটো একটা আক্রমণ শেষে জার্মানরা রণে ভঙ্গ দেয়। এই যুদ্ধের ফলে বেশ কিছু রাশিয়ানও গুরুতর আহত হয়ে পড়ে। তখন তাদের সবাইকে একই হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর কমান্ডারও এই হামলার জবাব দিতে গিয়ে দেখে তার হাতে সে আঘাত পেয়েছে। তাই হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পর সেই অবস্থাতে সে সিরোজাকে দেখতে আসে। কথার ফাঁকে সিরোজা তার সেই স্পেশাল পিস্তল দেখতে চাইলে কমান্ডার তখন তাকে পিস্তলটা বের করে দেখায়, আর এই পিস্তলটা হাতে নিয়ে সিরোজা যেন অন্যরকম এক অনুভূতি পায়। তার মনে সোলজার হওয়ার ইচ্ছেটা আরো প্রবল ভাবে জেগে ওঠে। কমান্ডার এভাবে বেশ কিছুক্ষণ তার সাথে আড্ডা দেয়। এরপর সে আবারও নিজের ডিউটিতে ফিরে যাওয়ার জন্য রওনা হয়, এবং তারপর সে হসপিটালের বাইরে বেরোতেই কাতিয়া তার সামনে আসে। এখানে কাতিয়া তাকে অনুরোধ করে যে সে যেন সিরোজাকে তাদের সাথে থাকতে দেয়, কারণ কাতিয়া সহ বাকি সবার সাথে তার একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। তাদের কেউই এখন তাকে চোখের আড়াল হতে দিতে চায় না। আর এদিকে কমান্ডার কিন্তু তাকে অনাথ আশ্রমে পাঠানোর চিন্তা ভাবনা করছিল, কারণ সিরোজার পরিবারের আর কোনো সদস্য এখনো বেঁচে নেই। এছাড়াও এই যুদ্ধের মাঝে তাকে ক্যাম্পে রাখাটাও ভীষণ ঝুঁকিপূর্ণ। তাই কমান্ডার মনে করে যে অনাথ আশ্রমই তার জন্য বেস্ট জায়গা হবে। কিন্তু কাতিয়া তাকে বলে সে সিরোজার দেখাভাল করতে পারবে। তবুও কমান্ডার নিরাপত্তার কথা ভেবে তার সিদ্ধান্তে অটল থাকে, আর এই কারণে কাতিয়াও বেশ আপসেট হয়ে পড়ে। সে তার এক বান্ধবীকে বলে যে সে কিছুতেই সিরোজার কথা ভুলতে পারবে না। শুধু সে একা নয়, সোলজারদের মধ্যে অনেকেরই সিরোজার সাথে ভালো বন্ধুত্ব হয়। তাদের মধ্যে একজন তাকে একটা বাইনোকুলার উপহার দেয়। অন্যদিকে আরেকজন তো কাতিয়ার মতোই কমান্ডারকে আবারও ব্যাপারটা ভেবে দেখতে বলে, কারণ এই ক্যাম্পে যে সৈনিকরা আছে তারা প্রত্যেকেই তাদের বাড়িতে নিজ স্ত্রী সন্তান রেখে এসেছে, আর এখন সিরোজা তাদের প্রত্যেকের কাছে নিজের সন্তানের মতো, যার ফলে তাকে অন্য কোথাও পাঠিয়ে দিলে সৈনিকদের মনোবলও ভেঙে পড়তে পারে। এসব শুনে কমান্ডার নিজেও আসল ব্যাপারটা উপলব্ধি করতে পারে, যার কারণে সিরোজাকে অন্যত্র পাঠিয়ে দিতে তার নিজের মনও ভীষণ খারাপ হবে। কিন্তু যুদ্ধের কথা বিবেচনা করলে তাকে এখানে রাখা মোটেও ঠিক না, কারণ জার্মানিরা কখন কোন দিক থেকে অ্যাটাক করে বসে তার কোনো গ্যারান্টি নেই। আর ঠিক এমনই এক অ্যাটাক সেদিনও হয়। কমান্ডার তার সৈনিকদের নিয়ে এবারও সেই আক্রমণ প্রতিহত করে দেয়। শক্তি আর অস্ত্রে শস্ত্রে অনেক পিছিয়ে থাকলেও তার সৈন্যরা বীরের সাথে হামলার জবাব দিয়ে দেয়। তাই তো জার্মানিরা সহজেই তাদেরকে শেষ করতে পারে না। এখন এই যুদ্ধেও আগেরবারের মতো অনেক লোক হতাহত হয়, আর এই আক্রমণের পরপরই কমান্ডার ভেবে নেয় যে সিরোজাকে আর এখানে রাখাটা ঠিক হবে না, যার ফলে সে দ্রুত অনাথ আশ্রমে তাকে নিয়ে যাওয়ার জন্য চিঠি পাঠায়। সেখান থেকে পরের দিন সিরোজাকে নিয়ে যাওয়ার জন্য লোকও আসে। তখন কমান্ডার তাকে ব্যাপারটা জানাতে গিয়ে মুখ ফুটে কিছু বলতেও পারে না, কারণ তার নিজেরও সিরোজার প্রতি অনেক মায়া জন্মে গিয়েছিল। অতঃপর সে তাকে একটা খেলনা পিস্তল উপহার দেয়। তখনই সে তাকে অনাথ আশ্রমে যাওয়ার কথাটা বলে, কিন্তু সিরোজা তাকে বলে যে সে তার জন্য অপেক্ষা করছিল, এমনকি সে বারবার প্রার্থনা করছিল যাতে কমান্ডার যুদ্ধের ময়দানে সেফ থাকে। এই কথাগুলো শুনে কমান্ডার নিজে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার ছেলে হবে? সাথে সাথে সিরোজা হ্যাঁ বলতেই অনাথ আশ্রমের চিঠিটা সে ছিঁড়ে ফেলে এবং ওই অনাথ আশ্রমের লোকগুলোকে ফেরত পাঠিয়ে দেয়। কমান্ডারের এমন সিদ্ধান্ত নেওয়ার পর সবাই ভীষণ খুশি হয়ে যায়। তারা সবাই মিলে নিজেদের পোশাক এবং জুতো থেকে সিরোজার জন্য একটা ইউনিফর্ম তৈরি করতে থাকে। অর্থাৎ এখন থেকে তাকে তারা নিজেদের একজন সঙ্গী হিসেবেই দেখবে, আর তার নাম রাখা হবে সোলজার বয়। তারপর কমান্ডারও সিরোজার সাথে দেখা করে তার ইউনিফর্মটা দেয়, আর এই ইউনিফর্ম পরে একজন সৈনিকের মতন সাজতে পেরে সেও ভীষণ খুশি হয়। এখন ইউনিফর্ম পেয়ে সবাইকে সে নিজের নতুন পোশাক দেখাতে থাকে, আর সৈনিকরাও তাতে বেশ মজা পায়। তবে তখনই হঠাৎ জার্মানিরা আবারও আক্রমণ করে বসে। এবারের আক্রমণ ছিল অন্য সময়ের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। তারা চারিদিকে অনেকগুলো বোমা ফেলতে থাকে, যার ফলে অনেক সৈনিক মারা যায় এবং অনেকে হতাহত হয়। এই পরিস্থিতিতে সিরোজা কাথাই এবং কমান্ডারকে খুঁজতে থাকে। সে সবার কাছ থেকে তাদের কথা জিজ্ঞেস করলেও এই সময়টাই সবাই আহত
সৈনিকদের নিয়ে ব্যস্ত ছিল, তাই কেউই তার কথার ঠিকঠাক জবাব দেওয়ার সময় পায় না। তখন সিরোজার মনে একটু ভয় ঢুকে যায় যে কমান্ডার কি তাহলে যুদ্ধে মারা গেল। তখন একজন ডাক্তার ডেকে বলে যে তুমি এখন একজন সৈনিক, তাই কখনো ভুলেও মৃত্যুকে ভয় পাবে না, আর যদি তুমি সবাইকে সাহায্য করতে চাও তাহলে আহত লোকদের কাছে যাও। এই সব কথা শুনে সিরোজাও হসপিটালের ভিতরে গিয়ে আহত ব্যক্তিদের পানি খাওয়াতে থাকে। এই সময় একজন সোলজার তাকে একটা চিঠি পড়ে শোনাতে বলে। সিরোজার বয়স মাত্র 6 বছর, সে তো এখনো ঠিকঠাক পড়তেই পারে না, কিন্তু লোকটাকে খুশি রাখার জন্য সে চিঠিতে কি আছে তা নিজের মন থেকে বানিয়ে বলতে থাকে। লোকটিকে সে বলে যে তোমার পরিবার তোমার জন্য সবসময় প্রার্থনা করছে, এছাড়াও তারা এটাও জানিয়েছে যে তোমার গরু নাকি এখন বেশি দুধ দিচ্ছে। কিন্তু এই সব কিছুই আসলে তার শিশু মনের কল্পনা ছিল। আশেপাশে শুয়ে থাকা সব সোলজাররাও ব্যাপারটা সহজেই ধরে ফেলে। এতে করে তাদের সবার মনে একটা হাসি খুশি ভাব ছড়িয়ে পড়ে। সবাই তখন তাকে দিয়ে চিঠিগুলো পড়াতে থাকে এবং তার কথাগুলো শুনে হাসতে থাকে। এভাবেই সিরোজা কিছুক্ষণের জন্য হলেও আহত সৈনিকদের সব যন্ত্রণা ভুলিয়ে দিতে থাকে। এরপর সে তাদেরকে একটা গানও শোনায়। এদিকে পরের সিনে আমরা সিরোজাকে কাতায়ার কোলে শুয়ে থাকতে দেখি। এই সময় কমান্ডার এসে কাতিয়াকে কিছু একটা বলতে চায়, কিন্তু তার মুখ দিয়ে কথাটা স্পষ্ট বের হয় না। আসলে কমান্ডার অনেক আগে থেকেই তাকে মনে মনে পছন্দ করত, কিন্তু প্রতিবারই তাকে মনের কথাটা বলতে গিয়ে তার গলা কাঁপে। এবারও ঠিক আগের মতোই সে মুখ ফুটে কিছু বলতে পারে না। এর মধ্যে আবার সিরোজা ঘুম থেকে জেগে ওঠে। তখন কমান্ডার আসল কথাটা না বলে কাতায়াকে হসপিটালে যেতে বলে, আর কাতায়ারও তখন ডিউটির সময় হয়ে এসেছিল, তাই সে তখন সিরোজাকে কমান্ডারের কাছে রেখে নিজের কাজে যায়। এখানেই আমরা দেখতে পাই যে সিরোজা ইতিমধ্যে তাকে বাবা ডাকতে শুরু করেছে। ঠিক এভাবেই তাদের দুজনের বাবা ছেলের মতন একটা সম্পর্ক গড়ে ওঠে। যাও কমান্ডার আবারও তার নিজের কাজে ফেরত যায়। অন্যদিকে সিরোজা কোথা থেকে যেন একটা খুর নিয়ে আসে, তারপর সে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতোই শেভ করতে শুরু করে। আর এই কাণ্ড দেখে বাকি সৈনিকরা যেন হেসেই বাঁচে না। এদিকে শেভ শেষে সিরোজা কমান্ডারের কাছে একজন সৈনিকের মতো রিপোর্টিং করা শুরু করে। তারপর সে তার কোনো মিশন আছে কিনা সেটাও জানতে চায়। তখন কমান্ডার বলে তোমার জন্য আমার কাছে একটা ইম্পর্টেন্ট মিশন আছে। কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পে একটা কার অনেকগুলো চিঠি নিয়ে আসবে, আর তোমার দায়িত্ব হবে চিঠিগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। এখন এই মিশনটা পেয়ে সিরোজা বেশ খুশি হয়। এদিকে তার গালে একটা কাটা দাগ দেখা যায়। তখন এই দাগটার কথা জিজ্ঞেস করলে সিরোজা বলে যে শেভ করতে গিয়ে তার এই দাগটা হয়েছে, কিন্তু আসলে সে কমান্ডারকে কপি করার জন্য এরকম একটা ব্যান্ডেজ লাগিয়ে রেখেছিল, কারণ কমান্ডারের মুখেও শেভ করতে গিয়ে সামান্য কেটে গিয়েছিল। যাই হোক কিছুক্ষণের মধ্যেই একজন সোলজার চিঠিগুলো নিয়ে ক্যাম্পে আসে। তখন সিরোজা তার কাছ থেকে চিঠি নিয়ে সৈনিকদের মাঝে বিলাতে শুরু করে। এভাবেই সবার হাতে চিঠি পৌঁছে দিয়ে সে তার মিশনটা দায়িত্বের সাথে সম্পূর্ণ করে। মানে বয়সে ছোট্ট বাচ্চা হলেও তার মন এখন পুরোপুরি মিলিটারি ডিসিপ্লিনেই চলে। যুদ্ধের পরিস্থিতি একটা ছোট্ট বাচ্চার উপরে কেমন প্রভাব ফেলতে পারে তা আমরা এখান থেকে টের পেয়ে যাই। যাই হোক চিঠি বিলি শেষে সিরোজা এবার তার বাইনোকুলার নিয়ে আশেপাশে ঘুরে দেখছিল। হঠাৎ সে বাইনোকুলার দিয়ে ক্যাম্প থেকে কিছু দূরে একটা ঘাসের স্তূপ দেখতে পায়। এখানে সে দেখতে পায় ঘাসের মধ্যে একটা পা হালকাভাবে নড়ছে। মনে হয় কেউ একজন হয়তো ওই ঘাসের আড়ালে লুকিয়ে আছে। তাই সিরোজা দ্রুত ক্যাম্পে গিয়ে সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দেয়। তার কথা শুনে প্রথমে সবাই ভাবে যে হয়তো সে আগের মতোই কিছু একটা বানিয়ে বলছে, কিন্তু সিরোজা জোর দিয়ে বলে যে সে যা দেখেছে সবই সত্যি। তখন সৈনিকরা তার কথা গুরুত্ব দিয়ে ঘাসের ওই স্তূপটা দেখতে যায়। সিরোজাও আন্দ্রে, জেহেরা আর ভানিয়া নামে 3 জন সোলজারকে গাইড করে নিয়ে যেতে থাকে। তারা সবাই চুপি চুপি খুব সাবধানে ঘাসের স্তূপের কাছে এসে পৌঁছায়। এরপর আন্দ্রে জেহেরাকে নিয়ে সামনে এগিয়ে গেলেই পিছন থেকে তাদেরকে কাভার দিতে থাকে ভানিয়া। অতঃপর ঘাসের স্তূপের কাছে তারা খড় পুড়িয়ে ধোয়া তৈরি করে। আর এই ধোয়া সহ্য করতে না পেরে ঘাসের ভিতর থেকে একটা লোক বেরিয়ে আসে। তখনই রাশিয়ানরা অবাক হয়ে দেখে যে এইটা তো একটা জার্মানি স্পাই, আর সাথে সাথেই তারা তাকে অ্যারেস্ট করে ফেলে। এভাবেই সিরোজার সাহসিকতায় তারা জার্মানিদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায়। এই খবর পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়তেই সিরোজা তাদের কাছে একজন ওয়ার হিরো হয়ে ওঠে। কমান্ডারও সবকিছু শুনে ভীষণ প্রাউড ফিল করে। এদিকে সিরোজার কিন্তু এসবে কোনো খবরই নেই। সে তখনও একজন সোলজারের মতোই চিঠি বিলি করার দায়িত্ব পালন করছিল। এবারও ডিউটি শেষে সে কমান্ডারের কাছে এসে রিপোর্ট করে। তখন কমান্ডারও তাকে একটা খুশির সংবাদ দেয়। সেটা হলো রাশিয়ান সরকারের কাছে সে সিরোজাকে নিজের লিগ্যাল চাইল্ড হিসেবে নেওয়ার জন্য আবেদন করেছিল, যার ফলশ্রুতিতে সরকার তার সেই আবেদন মঞ্জুর করেছে।
গিয়েছে, অর্থাৎ এখন থেকে সে অফিসিয়ালি সিরোজার বাবা। এই কথা শুনে সিরোজাও প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর সে বলে যে এই কথাটা কাতিয়াকেও জানানো উচিত, কারণ সে কমান্ডারকে অনেক বেশি পছন্দ করে। তখন কমান্ডার তার কথা শুনে কিছুটা লজ্জা পেলেও সিরোজা তাকে এক প্রকার জোর করে কাতিয়ার কাছে নিয়ে যায়। এদিকে কাতিয়া তখন ক্যাম্পের পাশে একটা পুকুরে বসেছিল। যখন কমান্ডার তাকে দেখতে যাবে ঠিক তখনই আর এক সৈনিক সেখানে উপস্থিত হয়। আসলে এই লোকটাও তাকে পছন্দ করত এবং সে এখানে এসেছে তাকে প্রপোজ করার জন্য। এই দৃশ্য দেখে কমান্ডার ভেবে নেয় যে কাতিয়াই হয়তো লোকটাকে পছন্দ করে, ফলে সে চুপি চুপি সেখান থেকে সরে যায়। কিন্তু কাতিয়া যে আসলে তাকেই পছন্দ করত সেটা কিন্তু সে জানতো না। এভাবেই ক্যাম্পে আরো একটা দিন পার হয়। পরের দিন জার্মানরা তাদের উপরে আবারও আক্রমণ করে বসে, আর এবার সিরোজা সরাসরি যুদ্ধে অংশ নেয়। সে লিটারেলি গোলাগুলির মধ্য দিয়ে সোলজারদের হাতে এসে এমন পৌঁছে দিতে থাকে। মানে একটা বাচ্চা ঠিক কতটা সাহসী হলে এই কাজ করতে পারে একবার চিন্তা করো। তার এমন সাহস দেখে বাঘা বাঘা সোলজাররাও ভেমরি খেয়ে যায়। তবে একই সাথে তার সেফটির জন্য তারা তাকে কমান্ডারের কাছে ফিরে যেতে বলে। এদিকে কমান্ডার তখন টেলিফোনে অন্যান্য ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কারণ ইতিমধ্যেই তাদের অনেক সৈনিক মারা যাওয়ায় দ্রুত রিইনফোর্সমেন্ট দরকার। কিন্তু জার্মানদের বোমাবাজিতে তাদের সমস্ত কমিউনিকেশন সিস্টেম অকেজ হয়ে যায়। অনেক জায়গাতেই তার ছিঁড়ে যাওয়ার জন্য পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই কমান্ডারের টেলিফোনটাও ঠিকমতো কাজ করছিল না। তখন তার আদেশে একজন সোলজার টেলিফোন লাইনটাকে মেরামত করতে যায়। কিন্তু একই সময় চারিদিক থেকে জার্মানিরা প্রচন্ড গোলাগুলি এবং বোমাবাজি করতে থাকে, আর সেই সোলজারও বাংকারের উপরে ওঠা মাত্রই গুলি খেয়ে বসে, যার কারণে সে আর ওই টেলিফোন লাইনটাকে ঠিক করতে পারে না। কিন্তু এই ফাঁকে সিরোজা তাকে ফলো করে বাংকারের উপরে উঠে গিয়েছিল। এরপর সে গড়াগড়ি দিয়ে পাশের একটা গর্তে গিয়ে পড়ে। সেখানে সে আহত সোলজারটাও পড়েছিল। এবার সিরোজাকে দেখে সে দ্রুত বাংকারে ফেরত যেতে বলে, কিন্তু সিরোজা তাকে অনুরোধ করে বলে যে টেলিফোন লাইনটা কিভাবে ঠিক করতে হয় তা যেন সে তাকে বলে দেয়। তখন সোলজারটা তাকে একটা কাটা তার দেখিয়ে বলে সেটাকে কিভাবে জোড়া দিতে হয়। এবার তার কথা মতো সে টেলিফোন লাইনের কাছে যায় আর দুইটা তার এক করে সেটা ঠিকও করে ফেলে। চিন্তা করো, তার মতো একটা 6 বছরের বাচ্চা একের পর এক যেভাবে বীরত্বের পরিচয় দিচ্ছে তা সত্যি অবাক করার মতো। ঠিক এভাবেই তার সাহসিকতার ফলে টেলিফোন লাইনটাও রিপেয়ার হয়ে যায়, আর কমান্ডারও রিইনফোর্সমেন্ট পেয়ে তখনকার মতন জার্মানিদের প্রতিহত করে। ফাইনালি এই হামলার পর কিছু সময়ের জন্য দুপক্ষেরই যুদ্ধবিরতি চলে। পরের দিন সিরোজা হঠাৎ কাতিয়াকে গিয়ে বলে যে তার বাবা অর্থাৎ কমান্ডার ভীষণ অসুস্থ, সে অনেক চেষ্টা করেও কিছু খেতে পারছে না। এই কথা শুনে কাতিয়া দৌড়ে তার কাছে যায়, কিন্তু সে গিয়ে দেখে কমান্ডার একেবারে সুস্থ অবস্থায় আছে। তার মানে সিরোজা তাকে বোকা বানিয়েছিল। আসলে সে চাইতো যে কাতিয়া আর কমান্ডারের মধ্যে একটা বন্ডিং তৈরি হোক, কেননা সে জানতো তারা দুজনে একে অপরকে পছন্দ করলেও কেউ আসলে মুখ ফুটে কথাটা বলতে পারছিল না। তাই সে দুজনকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যাতে তারা মনের ফিলিংস জানাতে পারে, কিন্তু তার বদলে তারা দুজনে বেশ লজ্জায় পড়ে যায়। তবুও কমান্ডার লজ্জা ফেলে কাতিয়াকে মনের কথা বলতে যায়, কিন্তু কাতিয়া ততক্ষণে দৌড়ে ক্যাম্প থেকে বের হয়ে গিয়েছিল। তখন কমান্ডারও তার পিছনে দৌড়াতে গিয়ে তাকে থামায়। এরপর সে বেশ কয়েকবার তাকে মনের কথা বলতে গিয়ে ইতস্ত বোধ করে। শেষে সে বলেই ফেলে যে তুমি কি সিরোজার মা হবে? মানে কমান্ডার তো এখন সিরোজার বাবা, আর কাতিয়া তার মা হওয়া মানে তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হওয়া। ঠিক এভাবেই কমান্ডার ফাইনালি তাকে প্রপোজ করে ফেলে, আর কাতিয়াও সেটা একসেপ্ট করে নেয়। কিন্তু এরই মাঝখানে কমান্ডারের কাছে একটা চিঠি আসে। এই চিঠিতে বলা হয় যে পরের দিনই তাদেরকে ক্যাম্প ছেড়ে অন্যত্র মুভ করতে হবে। আসলে সমস্ত ক্যাম্পগুলোই একজন জেনারেলের অধীনে জার্মানিদের সাথে বড় সড়র একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এদিকে সিরোজা তখন ছিল ক্যাম্পের অন্য প্রান্তে। কিছু সোলজার সেখানে একটা কুকুর টানা স্লেজ গাড়ি নিয়ে এসেছিল। তাদেরকে দেখে সিরোজাও তখন সেই গাড়িটা চড়তে চায়, আর সোলজাররা তাকে গাড়িতে বসিয়ে দেওয়া মাত্রই কুকুরগুলো দৌড়াতে শুরু করে। প্রথমে তো সে বেশ মজায় পাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই কুকুরগুলো ক্যাম্পের বাইরের দিকে দৌড়াতে শুরু করে। আর ঠিক এই জায়গাতেই অনেকগুলো ল্যান্ড মাইন পোতা ছিল। কুকুরগুলোকে সেদিকে দৌড়াতে দেখে এবার সৈনিকরা ভীষণ ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একজন দ্রুত একটা বাইকে উঠে পড়ে। এরপর সে সময় মতো বাইকটিকে কুকুরগুলোর সামনে দাঁড় করিয়ে তাদেরকে থামায়। ফাইনালি অল্পের জন্য বড় এক বিপদ থেকে সিরোজা রক্ষা পায়। সেদিন বিকেলে কমান্ডার তাদের সবাইকে নিয়ে মার্চ করতে করতে নতুন ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথযাত্রার মাঝে জার্মানিরা হঠাৎ তাদের উপরে ফায়ারিং শুরু করে দেয়। আজ
আচমকা এই হামলায় তাদের বেশ কয়েকজন সৈন্য মারা পড়ে। তাদের মধ্যে এমন কিছু সোলজার ছিল যাদের সাথে সিরোজার খুব ভালো সম্পর্ক ছিল, ফলে এই ঘটনায় সে ভীষণ স্যাড হয়ে পড়ে। তবে যুদ্ধের ময়দানে বেশিক্ষণ ইমোশনাল হয়ে থাকলে চলবে না, তাই কমান্ডার আবারও সবাইকে নিয়ে দ্রুত গন্তব্যের দিকে রওনা দেয়। অবশেষে হেঁটে হেঁটে তারা নতুন আর্মি ক্যাম্পে এসে পৌঁছায়। ক্যাম্পে পৌঁছানোর পর সেখানকার জেনারেল তাদের সবাইকে স্বাগত জানালে সিরোজাও তার সাথে পরিচিত হয়। তখন জেনারেলও তার বীরত্বের কাহিনীগুলো শুনে বেশ অবাক হয়ে পড়ে। এরপর সিরোজা তার সামনে কমান্ডারের কাছ থেকে নতুন মিশন জানতে চায়। তখন কমান্ডার তাকে সব সোলজারদের গেটআপ ঠিক আছে কিনা তা চেক করতে বলে। সিরোজাও তার কথা মতো সোলজারদের এক লাইনে দাঁড় করায়। এরপর যাদের গেটআপে সে খুঁজে পায় তাদের প্রত্যেকের নামই সে নোট করে নেয়। তারপর সরাসরি জেনারেলের কাছে এসে সে ওই রিপোর্ট জমা দেয়। তখন জেনারেল তার কাজের জন্য তাকে পুরস্কার দিতে চায়। সিরোজাও তখন তার কাছ থেকে কমান্ডার এবং কাতিয়ার বিয়ের পারমিশন আদায় করে। এই কয়েক ঘন্টায় নতুন ক্যাম্পের সব সৈনিকদের সাথেও তার ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সিরোজা তাদের সবার সাথে খুনসুটিতে সময় কাটাতে থাকে। পরের দিন জেনারেলের পক্ষ থেকে পুরো ব্যাটালিয়নকে একটা ব্যাজ দেওয়া হয়, কারণ এই ব্যাটালিয়ন যুদ্ধে জার্মানিদের অনেকবার হারিয়েছে। আর এই জার্নিতে তাদের অন্যতম সঙ্গী ছিল সিরোজা। তাই তো সেও জেনারেলের কাছ থেকে সম্মান সূচক একটা ব্যাচ পায়, অর্থাৎ সিরোজা হয়ে ওঠে একজন অফিসিয়াল ওয়ার হিরো। কিন্তু পুরো ব্যাটালিয়নের আনন্দময় পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ সেদিন রাতে জার্মানিরা তাদের উপরে ভীষণ ভাবে অ্যাটাক করে বসে। আর এটাই ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় অ্যাটাক। এই হামলায় তাদের রেজিমেন্টের অনেকেই আহত ও নিহত হয়, এমনকি কমান্ডার নিজেও তার কেবিনের নিচে চাপা পড়ে যায়। বোমার আঘাতে সেই কেবিনটা পুরো ধ্বংস হয়ে পড়েছিল। সিরোজা একাই তাকে সেখান থেকে বের করে আনার অনেক চেষ্টা করে। শেষে সে আশেপাশে থাকা সৈনিকদের কাছে হেল্প চায়। তার কথায় তারা সকলে মিলে কমান্ডারকে উদ্ধার করে। রাত ভর চলা এই যুদ্ধ থেমে গেলে পরের দিন সকালে তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর সিরোজাও আহত কমান্ডারকে দেখতে হসপিটালে আসে। তাকে এই অবস্থায় দেখে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে, কিন্তু কমান্ডার তাকে বলে তুমি কেঁদো না, কারণ পুরুষ মানুষ কখনো কান্না করে না। অতঃপর বেশ কয়েকদিন হসপিটালে ভর্তি থাকার পর সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। মুভির একদম শেষে আমরা দেখতে পাই যে সিরোজা কমান্ডারের সাথে আরো বেশ কয়েকটা যুদ্ধে অংশ নিয়েছিল, আর প্রত্যেকটা যুদ্ধেই তারা বীরত্বের সাথে জয়লাভ করে। অবশেষে যুদ্ধ থেমে গেলে সিরোজা পুরো রাশিয়াতেই সোলজার বয় হিসেবে পরিচিত পায়। তারপর তার জীবনের বাকি সময়টা সে কমান্ডার এবং তার পরিবারের সাথেই কাটায়। সিরোজার এই বীরত্ব আমাদেরকে শেখায় যে সাহসী হলো বিজয় লাভের আসল চাবিকাঠি। একজন বাচ্চা শিশু হয়ে তার মধ্যে এই অদম্য সাহস যুদ্ধের ইতিহাসে একটা উদাহরণ হয়ে থাকবে। তো ফাইনালি এই মেসেজগুলোর মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো সুন্দর ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।